friends, Assalamu alaikum. Welcome to my fifth video. My fifth video is on selling, which is very important for nowadays. কারণ প্রত্যেকটা মানুষই আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেলসের সাথে জড়িত। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, একটা শিশু যখন মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হয়, সে তখন কান্নার মাধ্যমে তার মার দৃষ্টি আকর্ষণ করে, অর্থাৎ তার মার কাছে সে তাকে সেল করে। ক্ষুধা লাগলে সে কান্না করে মার দৃষ্টি আকর্ষণ করে। এইভাবেই একটা শিশু সাকসেস সেলস চাইল্ড হিসাবে পরিণত হয়। যখন এই শিশুটি ক্রমান্বয়ে বড় হতে থাকে, সে বাস্তব কর্মজীবনে প্রবেশ করে, হয়তো সে একজন সেলসম্যান অথবা সেলস ম্যানেজার হয়ে যায়, এবং তখনই তার এই সেলস ম্যানেজারের চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়। একটা সেলসম্যান বা সেলস ম্যানেজারের সেলস পিপুলদের প্রধান সমস্যা হচ্ছে তার প্রোডাক্টটি বেচতে চাচ্ছে কিন্তু বেচা হচ্ছে না। কেন বিক্রি হচ্ছে না? কারণ সেলসম্যানরা কাস্টমারকে বোঝাতে ব্যর্থ হচ্ছে কেন সে তার প্রোডাক্টটি কিনবে। নর্মালি বেশিরভাগই সেলসম্যানরাই বলে থাকে, আমার প্রোডাক্টটি ভালো, এটা কিনুন। এটা সব সেলসম্যানদেরই কমন ডায়লগ। সেলসম্যানদের আরেকটি কমন ডায়লগ হচ্ছে মালিকের কাছে বলা, লো স্টক, নিউ ডিজাইনের অভাব, হাই প্রাইস। এটাও বেসিক্যালি সব সেলসম্যানদের কমন ডায়লগে পরিণত হয়। ধরুন, এই আপনার স্টক যদি এখন 1 কোটি টাকা থাকে, এটাকে স্ট্রেট 2 কোটি টাকা করে দেওয়া হলো, এবং বেশ কিছু নতুন ডিজাইনের প্রোডাক্ট আপনাকে দেওয়া হলো, তাহলে কি আপনি বলতে পারবেন আগামী 1 মাসের মধ্যে সমস্ত প্রোডাক্ট বিক্রি করে দিতে পারবেন? অবশ্যই পারবেন না। কখনোই ভালো সেলসম্যানরা এই ধরনের অজুহাত দেখাবে না। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, সেলস কীভাবে সাকসেস বা বেশি সেল হবে? তাহলে প্রথমেই প্রশ্ন আসবে, হু ইজ দ্য প্রপার সেলসম্যান? প্রপার সেলসম্যান হচ্ছে হু ক্যান সেল প্রোডাক্টস উইদাউট সেলিং। এটা কিভাবে সম্ভব? বাই ওয়ে অফ ট্রাস্ট, রিলেশনশিপ অ্যান্ড বিহেভিয়ার। এখন ট্রাস্ট কিভাবে হবে? যখন আপনি আপনার প্রোডাক্ট প্রথম বিক্রি করবেন, আপনার প্রোডাক্ট সম্বন্ধে যা বলেছেন তা যেন সত্য হয়, এইভাবেই ট্রাস্ট ডেভেলপ হবে। আর রিলেশনশিপ হচ্ছে একবার ব্যবসা করার পরেই কাস্টমারের সাথে সম্পর্ক বন্ধ করে দেওয়া না। কারণ যখন প্রয়োজন হবে তখনই তার কাছে যাবেন, তাহলে সেই কাস্টমার আপনার প্রতি রিলেশনশিপ থাকবে না। কারণ এই আপনার গ্যাপ পিরিয়ডে অন্য কোম্পানির সেলসম্যানরা সেখানে প্রবেশ করবে। আর এই কাজেই এই রিলেশনশিপ রাখার জন্য তার সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখতে হবে, বাই ওয়ে অফ টকিং, বাই ওয়ে অফ টেকিং ইনফরমেশন, হোয়াট ইজ দেয়ার নিড, হোয়াট দে ওয়ান্ট। আরেকটা হচ্ছে কাস্টমারদের সাথে রিলেশনশিপ ডেভেলপ করার জন্য আফটার সেল সার্ভিস। আফটার সেল সার্ভিসটা যদি আপনি সঙ্গে সঙ্গে দিতে পারেন, তাহলে দেখবেন সেই কাস্টমার আপনার প্রতি বেশি লয়াল থাকবে। কারণ লয়াল কাস্টমার না হলে ভালো রিলেশনশিপ কখনোই হবে না। এখন প্রশ্ন আসতে পারে, এই রিলেশনশিপ কীভাবে মেনটেন করতে হবে? কাস্টমার লিস্ট করতে হবে এক্সিস্টিং, এবং অলওয়েজ রিমেন রিলেশনশিপ উইথ দেম। প্রসপেক্টিভ কাস্টমারদের লিস্ট করতে হবে এবং তাদের সাথে যোগাযোগ করতে হবে যে তাদের কী রিকোয়ারমেন্ট আছে, এবং এইভাবেই তাদের সাথে রিলেশনশিপ ডেভেলপ করতে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিং করা। আপনার প্রোডাক্টের যদি ব্র্যান্ডিং হয়ে যায় মার্কেটে, তাহলে দেখবেন আপনার প্রোডাক্টের জন্য কাস্টমারদের চাহিদা বেড়ে যাবে। সেই হিসাবে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি বাটার কথা, অ্যাপেক্স জুতার কথা, ওষুধ কোম্পানিদের ওষুধ, ডেক্সকিমকোর ওষুধ, স্কোয়ারের ওষুধ, ইনসেপ্টার ওষুধ, এই ধরনের কোম্পানির ওষুধ মার্কেটিং করার জন্য বেশি প্রয়োজন হয় না, কারণ তারা তাদের প্রোডাক্ট অনুযায়ী তাদের ব্র্যান্ডিং হয়ে গেছে। কাজে যদি আমরা ব্র্যান্ডিং করতে পারি, তাহলে আমাদের প্রোডাক্ট বিক্রি করতে কখনো হোলসেল, বার্গেনিং এবং ডিসকাউন্টের প্রয়োজন হবে না। বরং আপনি যদি ব্র্যান্ডিং প্রোডাক্ট থাকে, তাহলে আপনি সাপ্লাই দিয়ে শেষ করতে পারবেন না। কাজেই আপনাদের সবাইকে, যারা সেলসের সাথে জড়িত, তাদেরকে ব্র্যান্ডিংয়ের প্রতি খেয়াল করতে হবে। আর এখানে আরেকটা বিষয়, মার্কেটিং পিপুলরা মার্কেটিং করবে, তারা দে ক্যান কানেক্ট দি কাস্টমার অ্যান্ড বাট দি ব্র্যান্ডিং পিপুলস ডিউটি to develop them with branding of your product. যদি সেটা হয়ে যায়, তাহলে পরে দেখবেন আপনার এই কাস্টমারগুলি আপনার কাছে আস্তে আস্তে এক্সিস্টিং হয়ে যাবে অনেক দিনের জন্য। সেই মার্কেটিং পিপুলরা আপনাকে 500 কাস্টমার এনে দিল, 500 কাস্টমারই আপনার প্রতি লয়াল থাকবে না। এর মধ্যে যদি আপনি 100 কাস্টমারকে ব্র্যান্ডিং করতে পারেন, তাহলে কিন্তু বছরে বছরে আপনার অনেকগুলি কাস্টমার আসা যাবে, এবং এই কাস্টমারকে যদি আপনি ঠিকমতো নার্সিং করতে পারেন, তাহলে দেখবেন আপনার সেলও প্রচুর বেড়ে যাবে। কাজে ব্র্যান্ডিংয়ের কাজ হচ্ছে লয়াল কাস্টমার সৃষ্টি করা। আরেকটা জিনিস হচ্ছে, সেলস পিপুলরা কখনো সেলস করবার সময় কাস্টমারকে বলতে পারবে না যে ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ বললে
কাস্টমার নিজেকে আন্ডারমাইন করে, সে মনে করে এই সেলস পিপলরা হয়তো আমাকে আন্ডারমাইন করতেছে। এদার ইউ আর টু টেল দ্যাট ইট ইজ প্রিমিয়াম ভ্যালু, প্রিমিয়াম ভ্যালু বললে কিন্তু কাস্টমার অনার ফিল করবে। আবার কোনো সময় বলতে পারবেন না চিফ, ইট ইজ চিফ, সস্তা বলতে পারবেন না, সস্তা বললেও কাস্টমার নিজেকে আন্ডারমাইন করবে, যে হয়তো ভাবতেছে যে এই সেলম্যান আমাকে আন্ডারমাইন করতেছে, আমি বেশি দামের জিনিস কিনতে পারবো না। বরঞ্চ আপনাকে বলতে হবে অ্যাফোর্ডেবল। যদি অ্যাফোর্ডেবল এবং প্রিমিয়াম ভ্যালু, এই দুটোই কিন্তু একটা অনার সৃষ্টি করে মানুষকে। কাজেই সিলেকশন অফ দি রাইট কাস্টমার কীভাবে হবে? কাস্টমার যদি রাইট হয় সেল হাই হবে, আর কাস্টমার যদি রাইট না রং হয় তাহলে সেলস করা টাফ হবে। আরেকটা জিনিস, সেলস প্রোডাক্ট সম্বন্ধে সেলিং পিপুলদেরকে ফুল কনফিডেন্ট হতে হবে যে তারা যে জিনিস বিক্রি করতেছে, যে জিনিস বিক্রি করার জন্য যে গুণগান বলতেছে সেটা যদি সত্য হয়। যদি সেটা সত্য না হয়, সেটা যদি মিথ্যা হয়, তাহলে কিন্তু সেলস পিপলরা কোনো দিনই সেলস করতে পারবে না, রয়্যাল কাস্টমার সৃষ্টি করতে পারবে না, আলটিমেটলি সেই কোম্পানির জন্য খুব একটা সুখকর হবে না। এবং নট অনলি দ্যাট, সেই ক্ষেত্রে সেলসম্যানরাও তাদের কেরিয়ার ডেভেলপ করতে পারবে না। কাজে এখানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, সবসময় ইউনিক সেলিং প্রপোজিশন, যাদেরকে ইউএসপি বলা হয়, সেটা আপনাকে সবসময় ব্যাখ্যা করতে হবে, কাস্টমারকে বারে বারে বলতে হবে। তাহলে কিন্তু দেখবেন যে আপনার প্রোডাক্টের প্রতি কাস্টমাররা লয়াল হয়ে যাচ্ছে। আরেকটা কথা হচ্ছে যে আমরা এখন যে বিষয়গুলির মধ্যে আলোচনা করলাম সেটা হচ্ছে ভিজিবল প্রোডাক্ট সম্বন্ধে। কিন্তু মার্কেটে তো অনেক কোম্পানি আছে যাদের ভিজিবল প্রোডাক্ট না, তাদেরকে ইনভিজিবল প্রোডাক্টের উপরে মার্কেটিং করতে হয়। সেক্ষেত্রে যেমন আমরা বলতে পারি ব্যাংক, বিমা, এই ধরনের কোম্পানি যাদের কোনো ভিজিবল প্রোডাক্ট নাই কিন্তু তারাও প্রোডাক্ট বিক্রি করে, তাদের বিভিন্ন প্রোডাক্ট সেল করতে হয়, সেই প্রোডাক্টের উপরে তাদের ইনকাম আসে, তাদের ডিপোজিট আসে, সেই ডিপোজিটই তারা ইনভেস্ট করে এবং সেই ব্যাংক বা বিমা বলেন সেগুলি আস্তে আস্তে ডেভেলপড হয়। সেই ক্ষেত্রেও এই বিষয়গুলির প্রতি নজর রাখতে হবে। যেমন বিমা কোম্পানি যখন তার পলিসি বিক্রি করবে, কাস্টমারের কাছে তার পলিসি সম্বন্ধে সব কিছু সত্য কথা বলতে হবে, যে এই পলিসির কী লাভ কী ক্ষতি সব কিছু বলতে হবে। তাহলে দেখবেন যে সেই বিমা কোম্পানির প্রতি মানুষের একটা বিশ্বাস এসে পড়ে। যেমন আমাদের দেশে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে মেটলাইফ এলিকো, তারা অনেক দিন যাবৎ আমাদের দেশে বিমার ব্যবসা করতেছে এবং খুব ভালোভাবে করতেছে। ইতিমধ্যে বেশ কিছু দেশি কোম্পানিও ডেভেলপ করছে। সেই হিসাবেও ব্যাংকেও তার একই কাজ করতে হবে, তার যে বিভিন্ন রকম প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্বন্ধে মানুষকে সুন্দরভাবে বলতে হবে, বোঝাতে হবে, এর ম্যারিট ডিম্যারিট সব কিছু কীভাবে ইউটিলাইজ করতে হবে, কীভাবে কী, তাহলে দেখা যাবে যে সেই ব্যাংকের প্রতি কাস্টমারদের লয়ালটি আসা যাবে। দেখবেন যে কোনো ব্যাংকে মানুষের ইন্টারেস্ট ডিপোজিটের উপরে কম দেয় কিন্তু তাদের ডিপোজিটের অভাব হয় না। যেমন আমাদের দেশে যে বিদেশি ব্যাংকগুলি আছে, দে আর ডুইং দিস ফর লং টাইম, বাট দে আর প্রোডাক্ট ডিপোজিট ইন্টারেস্ট ইজ নট সো মাচ হাই, বাট দে হ্যাভ এনাফ ডিপোজিট। এই জিনিসগুলির প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। কাজেই আমরা যদি আমাদের প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু করতে পারি, আমরা যদি আমাদের প্রোডাক্টের জন্য লয়াল কাস্টমার সৃষ্টি করতে পারি, তাহলে দেখবেন আমাদের প্রোডাক্ট সেল করতে কোনো সমস্যা হবে না এবং সেলিং পিপলরাও তাদের টার্গেট অর্জন করতে পারবে এবং কোম্পানিও আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাবে। কাজেই আমরা যদি সেলিং পিপলদের জন্য এই ভিডিওটা আজকে উপস্থাপন করা হলো, যদি আপনারা সেলিং পিপুল বা দোজ ওয়ান্ট টু বিল্ড ইউর ক্যারিয়ার ইন সেলিং, তাদের যদি কিছু উপকার আসে সেটাই আমার এই ভিডিওর সার্থক হবে। এবং আপনারা আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের মতামত, আপনাদের লাইকিং বা আপনারা শেয়ার করবেন, যাতে নাকি আরও মানুষরা দেখতে পারে। এবং যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেটার উপরে আপনারা কমেন্ট করবেন, যাতে ভবিষ্যতে আমি এটা আরও ভালো করতে পারি। থ্যাংক ইউ টু ইউ অল ফর ইউর হিয়ারিং, ফর ইউর পেশেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ।